তুমি বুঝবে না সুধীরদা, এই বেগুন ক্ষেতটার ওপরেই আমার পুরো সংসারটা টিকে আছে। গাছগুলো যদি মরে যায় তবে মায়া আর মালাকে আমি এ বর্ষায় খাওয়াবো কি? হ্যাঁ, আমি আর কখনো পড়াশোনায় ফাঁকি দেব না বাবা। কাল থেকে সকাল বিকাল দুবেলা নিয়ম করে পড়তে বসবো। তুমি আর রাগ করো না। হ্যাঁ দাদা, ওই পেছনের সারির গাছগুলো আরো অনেক বড় বেগুন লুকিয়ে আছে। ওগুলো আজই না তুললে আবার বেশি পেকে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। কি রে জয়ন্ত, সকাল সকাল এই মুষলধারে বৃষ্টির মধ্যে ক্ষেতের আলে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? তোকে দেখে তো মনে হচ্ছে মহা চিন্তায় আছিস। আর বলো না সুধীরদা, বুকটা ফেটে যাচ্ছে গো। কয়েকদিন ধরে যেভাবে ঝুম বৃষ্টি হচ্ছে তাতে আমার এই একমাত্র বেগুনের ক্ষেতটা এবার পুরো পচে সাফ হয়ে যাবে গো দাদা, পুরো পচে সাফ হয়ে যাবে। হ্যাঁ, প্রকৃতির ওপর তো আমাদের হাত নেই রে পাগলা, কিন্তু এভাবে ক্ষেতের ধারে বসে উথাল পাথাল চিন্তা করলে কি বৃষ্টির জল থমকে যাবে? কোনো একটা ব্যবস্থা তো করতে হবে। তুমি বুঝবে না সুধীরদা, এই বেগুন ক্ষেতটার ওপরেই আমার পুরো সংসারটা টিকে আছে। গাছগুলো যদি মরে যায় তবে মায়া আর মালাকে আমি এ বর্ষায় খাওয়াবো কি? হ্যাঁ, আমি তোর কষ্টটা খুব ভালো করি বুঝি জয়ন্ত, কিন্তু মন শক্ত কর। চল, জল নিষ্কাশনের জন্য ক্ষেতের কোণা দিয়ে একটা নালা কেটে দেওয়ার চেষ্টা করি, হয়তো কিছু গাছ বেঁচে যাবে। কোনো লাভ হবে বলে তো মনে হচ্ছে না দাদা। চারিদিকের মাঠ ঘাট সব জলে থই থই করছে। জলটা সরবে কোন দিকে? হাল ছাড়িস না, চাষির ছেলে হয়ে ভাগ্যের উপর ভরসা করে বসে থাকলে চলে না। আয় আয়, আমার কোদালটা নিয়ে আসি, দুজনে মিলে শেষ চেষ্টাটুকু করে দেখি। তুমি যখন বলছো চলো, কিন্তু মনের ভেতরটা একবার ভেঙে চুরমার হয়ে আছে গো। এই সর্বনাশা বৃষ্টি আমাদের মতো গরিবের মেরুদণ্ডটাই একেবারে ভেঙে দিল। ওগো, বাইরে যা ঝড় তুফান শুরু হলো, আমাদের সুমনটা এখনো বাড়ি ফিরলো না কেন? আমার বুকটা যে কেমন করছে। তুমি একটু গিয়ে খোঁজ করো না। সারাদিন তো ছেলেটাকে চোখে চোখে রাখতে পারো না, এখন ঝড় বৃষ্টি শুরু হতেই আমার উপর চিল্লাপিল্লা করছো। হ্যাঁ, ও নিশ্চয় কোথাও আটকে গেছে। তুমি কেমন বাবা গো? এই দুর্যোগের মধ্যে 12 বছরের একটা কচি ছেলে বাইরে পড়ে আছে, আর তুমি ঘরের বারান্দায় দাঁড়িয়ে শান্ত হয়ে জ্ঞান দিচ্ছ। আমি কি ওকে এই ঝড়ের মধ্যে বাইরে যেতে বলেছিলাম, নাকি তুমি ওকে লাই দিয়ে মাথায় তুলেছো? সব সময় খালি আমার দোষ খোঁজা। হ্যাঁ, আমি কখন লাই দিলাম? ও তো দুপুরের পর বলল একটু বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। এখন যদি ওর কোনো বিপদ আপদ হয়, আমি কিন্তু নিজেকে শেষ করে দেব। আহা, থামবে তুমি এবার? এমনিতে বৃষ্টির চোটে মাথা গরম হয়ে আছে, তার উপর তোমার এই কান্নাকাটি অপবাদ আর সহ্য হচ্ছে না। আর ছেলে যখন বাইরে যেতে চেয়েছিল তখন যেতে দিলেই বা কেন? হ্যাঁ, মুখ সামলে কথা বলো। নিজের ছেলের জন্য চিন্তা হওয়াটা কি অপরাধ? তুমি যদি এখন ওকে খুঁজতে না যাও, তবে আমি একাই এই ঝড়ের মধ্যে বের হচ্ছি। মাথাটা একদম পাগল করে দিলে। ঠিক আছে, ছাতা নিয়ে এসো, আমি গায়ের মোড়ের দিকে গিয়ে দেখছি ও সুবলদের বাড়ি আছে কিনা। তাড়াতাড়ি যাও। ওগো, ওগো সাবধানে যেও। এই যা বাতাস দিচ্ছে, বড় কোনো গাছের ডালপালা ভেঙে যেন আবার কোনো অঘটন না ঘটে। এত চিন্তা তোমাকে করতে হবে না, আমি সাবধানে যাব, তুমি বরং বাড়িতে সাবধানে থাকো। মালা পিসি, আকাশটা একদম কালো হয়ে এসেছে আর বাতাসটা খুব জোরে দিচ্ছে। বৃষ্টি খুব হচ্ছে। এবার আমি বাড়ি যাই। বাড়িতে বাবা মা আমার জন্য নিশ্চয়ই খুব চিন্তা করছে। এই সামান্য ঝড় বাতাস দেখে ভয় পেয়ে গেলি সুমন? দেখ তো, গাছ থেকে টপাটপ কত বড় বড় ফজলি আম পড়ছে। এই কয়টা আম নিয়েই তুই বাড়ি চলে যাবি? কিন্তু পিসি, মা বলেছে ঝড় শুরু হলে যেন কখনো আম বাগানে না থাকি। গাছের ডাল ভেঙে মাথায় পড়তে পারে। আমার খুব ভয় করছে পিসি। ধুর পাগল, আমার সাথে থাকলে কোনো ভয় নেই। অন্তত সন্ধ্যা পর্যন্ত আমার সাথে এখানে আম কুড়াতে থাক, দেখবি কত আম জমা হয়। সন্ধ্যা হতে তো আর বেশি দেরি নেই পিসি। তাছাড়া অন্ধকার হয়ে গেল, আমরা বাড়ি ফিরের পথ খুঁজে পাবো না। চলো না, দুজন মিলে এক্ষুনি চলে যাই। আর মাত্র কয়েকটা আম কুড়িয়ে নিই রে সুমন। এই ঝড়ের বাতাসে বড় বড় আমগুলো যেভাবে মাটিতে আছড়ে পড়ছে, না কুড়ালে অন্য কেউ এসে নিয়ে যাবে।
কিন্তু এগুলো তো বাবুদের বাগান পিসি, আমাদের এভাবে আম কুড়াতে দেখলে যদি কেউ বকা দেয় বা চোর বলে। ধুর বোকা, ঝড়ের দিনে মাটিতে পড়া আম কুড়োলে কেউ চোর বলে না, এটা তো প্রকৃতির দান। তুই চুপচাপ ওই কোণার গাছটার নিচে যা, ওখানে অনেক আম পড়েছে। আচ্ছা পিসি, তাহলে ওই দিকের কটা আম নিয়েই কিন্তু আমরা সোজা বাড়ির দিকে দৌড় দেব, আর এক মুহূর্ত এখানে দাঁড়াবো না, বলে দিলাম। ঠিক আছে ঠিক আছে, তাই যাবি। দেখো দেখো বৌদি, আমি কত আম কুড়িয়ে এনেছি। লোকের আম বাগানে তুই এই ঝড় তুফানের মধ্যে আম কুড়াতে যাস কেন মালা? তোকে কতবার বারণ করেছি, আর কোনোদিন যেন তোকে ওই বাগানের আশেপাশে না দেখি। তুমি শুধু শুধু কেন মেয়েটার ওপর অকারণ রাগ করছো গা? ও তো আর কারো গাছ থেকে আম চুরি করতে যায়নি, ঝড়ে মাটিতে পড়া আমই তো কুড়িয়ে এনেছে। দাদা, তুমি আমার ওপর এভাবে রাগ করো না, আমি তো শুধু তোমাদের সবার জন্য এতগুলো আম কষ্ট করে কুড়িয়ে এনেছি। তোকে যদি কেউ চোর অপবাদ দিত, তখন আমার এই সমাজে মুখ দেখানোর দায় হতো না। অভাব থাকতে পারে আমাদের, কিন্তু আত্মসম্মানটুকু তো বিসর্জন দিতে পারি না। আহা, ঘরের লক্ষ্মী মেয়েটা এত ধকল সয়ে আমগুলো আনলো, তা না করে তুমি শুরু করলে নীতি বাক্য। এই আমগুলো দিয়ে কত সুন্দর আচার আর চাটনি হবে বলো তো? হ্যাঁ বৌদি, আমি এই আমগুলো ভালো করে ধুয়ে কেটে তোমাদের সবার জন্য দারুণ আমের চাটনি করে খাওয়াবো। দেখবে দাদার রাগ তখন এক নিমেষে জল হয়ে যাবে। তোদের এই আহ্লাদ দেখেই তো আমার ভয় করে। গরিব ঘরের মেয়েদের এত লোভ ভালো নয় রে মায়া, ভয় হয় বলেই তো রাগ করছি। বোনের ওপর এভাবে কেউ রাগ করে না, ও তো আমাদের ভালোর জন্যই গেছে। চলো মালা, আমগুলো ভেতরে নিয়ে গিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলি। হ্যাঁ বৌদি চলো, দাদাকে এখন আর কিছু বলে লাভ নেই। পেটে যখন খিদে, মুখে আমের চাটনি পড়বে, তখন দাদা নিজেই হাসি মুখে প্রশংসা করবে। কি আর বলি বলো তো? দাদা, তুমি আজকেও বাজার না করে এভাবে খালি হাতে কেন ফিরে এলে? শুধু সাদা ভাত রান্না করে তো আর সেই শুকনো ভাত মুখে দেওয়া যায় না। কি করব বলো মায়া, বাজারে গিয়েছিলাম সবজির খোঁজে, কিন্তু বন্যায় সব ক্ষেত ডুবে যাওয়ায় বাজারের কোনো তেমন তরি তরকারি নেই, যা আছে দামও আকাশ ছোঁয়া। শুধু ভাত গিলবো কি দিয়ে? ঘরে একটু আলু বা ডালও তো অবশিষ্ট নেই। এভাবে দিনের পর দিন চললে তো আমাদের না খেয়ে মরতে হবে। আমি ভাবছি বৌদি, আমি যদি ছোটখাটো কিছু একটা শুরু করতে পারতাম, তাহলে আমাদের এই হতদরিদ্র সংসারের অভাবটা হয়তো কিছুটা হলেও মিটে যেত। তুই আবার কি কাজ করবি মালা? তুই তো চাষবাসের কিছুই বুঝিস না। ক্ষেতের সব বেগুন গাছ মরে পচে গেল, এখন আমার মাথায় হাত দেওয়া ছাড়া উপায় নেই। ওপরওয়ালার কি নিষ্ঠুর বিচার! এত কষ্ট করে জয়ন্ত ক্ষেতটা তৈরি করলো, আর এক সপ্তাহের বৃষ্টিতে সব শেষ হয়ে গেল। এখন আমরা চলবো কেমন করে? তোমরা একদম ভেঙে পড়ো না তো। ক্ষেতের গাছ মরে গেছে তো কি হয়েছে? আমাদের ঘরের উঠোনের এই উঁচু জায়গাটা তো শুকিয়ে আছে, এখানে তো জল জমেনি। উঠোনের উঁচু জায়গায় কি হবে শুনি? ওখানে তো সামান্য একটু জায়গা, সেখানে কি আর ক্ষেতের মতো চাষবাস করা সম্ভব নাকি? কেন সম্ভব নয় দাদা? আমি সিদ্ধান্ত নিয়েছি, এই উঁচু জায়গাটুকুতেই বেগুনের চারা এনে লাগাবো। জল না জমলে গাছগুলো মরবে না, আর আমাদের অভাবও দূর হবে। সারাদিন তুই কোথায় টোটো করে ঘুরে বেড়াস সুমন? তোকে তো কোনোদিন একটু বই খাতা নিয়ে বসতে দেখি না। এভাবে চললে তুই কি করে মানুষ হবি? বাবা, আমি তো শুধু দুপুরের খেলা শেষ করে একটু মালা পিসির সাথে আম কুড়োতে গিয়েছিলাম, আমি তো কোনো খারাপ কাজ করিনি। ওগো ওগো, ছেলেটা সারাদিন পর শান্তিতে দুটো ভাত খাচ্ছে, এখন খাওয়ার সময় ও ঘরের মধ্যে অত বকাবকি করো না তো। তুমি তো ওর সবসময় ওকালতি করবেই ললিতা, ওকে অত মাথায় তুলো না। শাসন না করলে ও একদিন একেবারে বাঁদরতে পরিণত, এক নম্বর বাঁদর হয়ে উঠবে। আমি আর কখনো পড়াশোনায় ফাঁকি দেব না বাবা। কাল থেকে সকাল বিকাল দুবেলা নিয়ম করে পড়তে বসবো, তুমি আর রাগ করো না। আমি ওর ভালোর জন্যই বলি ললিতা, গ্রামের কৃষকদের যা অবস্থা, পড়াশোনা না শিখলে ওকে সারা জীবন আমাদের মতোই না খেয়ে ধুঁকে ধুঁকে মরতে হবে। দেখেছো তো, ছেলেটা নিজের ভুল বুঝতে পেরেছে।
এখন ওকে বকা বন্ধ করে তুমি নিজের খাওয়াটা শেষ করো দেখি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। আদর তো তুমিই দিচ্ছ, আমি শুধু চাই ও যেন নিজের দায়িত্বটা বোঝে। নে সুমন, তাড়াতাড়ি হাত চালিয়ে খেয়ে নিয়ে লণ্ঠনটা জ্বালিয়ে বইটা নিয়ে বস দেখি। ঠিক আছে বাবা, আমি খেয়েই বই নিয়ে বসবো। বৌদি, ওই কোণের চারা গাছটা একটু সোজা করে ধরো তো, আমি গোড়ায় ভালো করে শুকনো মাটি চেপে দিই, জল যেন কোনোভাবেই শিকড়ে জমে না থাকে। ধরছি রে মালা, কিন্তু দেখ তো এই চারাগুলো কেমন সতেজ আর সবুজ। তোর দাদা হাট থেকে একেবারে বেছে বেছে সবচেয়ে ভালো জাতের বেগুনের চারাগুলো এনেছে। হ্যাঁ বৌদি, আমাদের এই উঠোনের উঁচু জায়গাটুকু চকমক করছে। চারিদিকের মাঠে যতই বন্যা হোক না কেন, এখানকার মাটিতে জল দাঁড়াবেই না। তুই ঠিকই বলেছিস, আমি একটু ঘাস আর আগাছাগুলো টেনে পরিষ্কার করে দিচ্ছি, যাতে চারাগুলো তাড়াতাড়ি আলো বাতাস পেয়ে তরতরিয়ে বেড়ে উঠতে পারে। খুব ভালো করেছো বৌদি, আগাছা থাকলে গাছের সব পুষ্টি ওরা শুষে নেবে। আর শোনো, গাছের গোড়ায় এখন বেশি জল দিও না। আচ্ছা রে বোন, আমি বরং মগ দিয়ে অল্প করে একটু জল চারিদিকে ছিটিয়ে দিই, যাতে মাটির ডেলাগুলো নরম হয়ে শিকড়টাকে শক্ত করে আঁকড়ে ধরে। দেখবে বৌদি, এই গাছগুলো যখন বড় হবে আর বেগুনে বেগুনে পুরো উঠোনটা ভরে যাবে, তখন দাদার মুখের ওই মলিন চিন্তাটা এক নিমেষে দূর হয়ে যাবে। তোর এই ভাঙা সংসারের প্রতি এত টান আর বুদ্ধি দেখে আমার চোখ জুড়িয়ে যায় রে মালা। বাড়ির লক্ষ্মী তুই, তোর হাতের ছোঁয়ায় এই মরা গাছও প্রাণ পেয়ে উঠবে। লক্ষ্মী অলক্ষ্মী ওসব জানি না বৌদি, আমি শুধু চাই আমাদের পরিবারটা যেন দুবেলা দুমুঠো শান্তিতে খেতে পায়। চলো, বাকি 3টে চারা ওই সারিবদ্ধ লাইনে লাগিয়ে ফেলি। দাদা দেখেছো এই গাছের বেগুনটার সাইজ কেমন হয়েছে? একবারে চকচকে বেগুনি রং, আর হাত দিলে মনে হয় মাখনের মতো নরম। সত্যিই রে মালা, তোর এই অক্লান্ত পরিশ্রম আর বুদ্ধির তারিফ করতেই হবে। আমি তো ভাবতেও পারিনি এইটুকু উঠোনের উঁচু জায়গায় এত সুন্দর বেগুন ফলানো সম্ভব। সব ওপরওয়ালার ইচ্ছা আর তোমাদের আশীর্বাদ গো দাদা। মাঠে যখন আমাদের সব ফসল জলের নিচে পচে গেল, তখন এই উঠোনের গাছগুলি আমাদের অন্ধকারের মধ্যে আলো দেখালো। তুই ঠিকই বলেছিস বোন, খাতির করলে মাটি যে কখনো কাউকে খালি হাতে ফিরিয়ে দেয় না, তুই তার বড় প্রমাণ রে। নে, এই ঝুড়িতে আরো কয়েকটা বড় বেগুন পেড়ে রাখ। হ্যাঁ দাদা, ওই পেছনের সারির গাছগুলো আরো অনেক বড় বেগুন লুকিয়ে আছে। ওগুলো আজই না তুললে আবার বেশি পেকে গিয়ে নষ্ট হয়ে যেতে পারে। জয়ন্ত কাকু, ও মালা পিসি, দেখো আমিও চলে এসেছি তোমাদের সাহায্য করতে। বারে বাহ, এত বড় বড় বেগুন হয়েছে, আমি কি কটা তুলবো? আরে সুমন যে, তুই আবার সকাল সকাল এখানে এসে হাজির হলি। ঠিকঠাক মতো হাত দিয়ে তুলবি কিন্তু, গাছের ডালপালা যেন আবার ভেঙে না ফেলিস। তুমি সব সময় আমাকে ছোট ভাবো কাকু, আমি খুব সাবধানে বোটা ধরে আলতু করে টান দেব। দেখো কেমন টপাটপ ঝুড়িতে এসে জমা হয়। আসুক না দাদা, সুমন আসাতে তো ভালোই হলো। নে সুমন, তুই এই বাঁ দিকের গাছগুলো থেকে বেছে বেছে বড় বেগুনগুলো এই বড় ঝুড়িটায় রাখ দেখি। কি রে জয়ন্ত, দূর থেকে তোর শীষ দেওয়া আওয়াজ পাচ্ছি। তোর মুখ এত খুশি খুশি লাগছে কেন? তোকে দেখে তো মনে হচ্ছে তুই কোনো জাদুর চিরাগ পেয়েছিস। কপাল খুলে গেছে সুধীরদা, একবারে মিরাক্কেল হয়ে গেছে। মালার কথা মতো উঠানে যে বেগুন চাষ করেছিলাম, বাজারে আজকে তার দর দেখে আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না। বলিস কি রে, কত করে কেজি বিক্রি করলি? আর শহরের বড় ব্যবসায়ীরা তোর এই তাজা বেগুন দেখে কি বললো? বাজারে এখন কোনো আনাজপাতি নেই বললেই চলে, তাই আমার ওই চকচকে বেগুনি রঙের বেগুনগুলো দেখা মাত্রই ব্যাপারীরা হুড়োহুড়ি করে চড়া দামে সব কেড়ে কুড়ে নিয়ে নিল। তোর ঘরের লক্ষ্মী মেয়েটার বুদ্ধিতে আজকে তোর এই পরিশ্রম, ভাঙা সংসারে আবার জোয়ার এলো রে জয়ন্ত। ওর পরিশ্রম সত্যিই সার্থক হয়েছে। তুমি ঠিকই বলেছ দাদা, এই থলে ভর্তি টাকার দিকটা তাকালেই মনটা শান্ত হয়ে যায়। আমি তোমাকে একটা কথা বলি সুধীরদা, তুমিও এবার আমার মতো এই অভিনব উপায়ে বেগুন চাষ করো। আমার বাড়ির উঠানেও তো খানিকটা উঁচু জমি পড়ে আছে, ভাবছি তোর দেখা দেখি আমিও এবার ওই ফাঁকা জায়গাটায় কোদাল চালাবো।
একদম দেরি করো না দাদা, কালকে সকালেই আমি তোমাকে কিছু ভালো জাতের বেগুনের চারা এনে দেব। দুজনে মিলে তোমার উঠানটাও সাজিয়ে ফেলবো। তোর এই ভালো মনের জন্যই ওপরওয়ালা তোকে 2 হাত ভরে দেবে রে ভাই। চল, রাত হয়ে যাচ্ছে, ঘরে গিয়ে মায়া আর মালাকে সুখবরটা দিবি। চল। চলো দাদা। ললিতা দিদি, ঘরে আছো নাকি গো? এই দেখো, আমাদের ঘরের গাছের প্রথম চালানের এক ঝুড়ি তাজা বেগুন তোমার জন্য নিয়ে এসেছি। ও মা মায়া, এই যে দেখি একেবারে রাজভোগের মতো বেগুন রে। তা এতগুলো বেগুন তোমরা নিজেরা বাজারে বিক্রি না করে আমার জন্য নিয়ে এলে কেন? দিদি, বাজারে তো অনেক বেগুনই চড়া দামে বিক্রি হয়েছে, কিন্তু বিপদের দিনে তোমরা যেভাবে আমাদের পাশে ছিলে, সেই ভালোবাসার দাম কি টাকায় মাপা যায়? তোদের এই বড় মনটার জন্যই তো ওপরওয়ালা তোদের দিকে মুখ তুলে চেয়েছেন রে মালা। সত্যি বলছি রে, বেগুনগুলো হয়েছে গো দিদি। ও যদি সেদিন ওই উঁচু উঠোনে গাছগুলো না লাগাতো, তবে আজ আমাদের উপোস করেই কাটাতে হতো। তোদের এই অভাবনীয় সাফল্যে আমি যে কতখানি আনন্দিত হয়েছি তা মুখে বলে বোঝাতে পারবো না। এই ঘোর বর্ষায় এমন তাজা আনাজ চোখে দেখাই ভাগ্য। দিদি, আজকে দুপুরের রান্নায় এই বেগুনগুলো দিয়ে সুন্দর কোনো পদ রেঁধো, আর সুমনকে পেট ভরে খাইও। ও তো আমাদের বেগুন তুলতে কম সাহায্য করছে না। তোরা বসবি না রে বোন, একটু গুড় জল খেয়ে যা। তোদের মতো এমন গুণী আর লক্ষ্মী প্রতিবেশী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। আজ বসবো না গো দিদি, মেঘের ডাক শুনছো না? ঘরে গিয়ে দুপুরের রান্না জোগাড় করতে হবে, আরেকদিন এসে জমিয়ে গল্প করা যাবে। শুনছিস মায়া, বাইরে কেমন হুড়হুড় করে জলের তোর নামছে, অথচ দেখ আজকে আমার মনের ভেতর বিন্দুমাত্র ভয় বা দুশ্চিন্তা নেই। ভয় থাকবে কেন গো? এবার তো আর আমাদের বেগুন ক্ষেত জলের নিচে ডুবে পচে যাওয়ার কোনো ভয় নেই। গাছগুলো তো সব উঁচু উঠোনে মাথা তুলে দাঁড়িয়ে আছে। আমি তো আগেই বলেছিলাম দাদা, মাটি যদি একবার মুখ তুলে চায়, তবে কোনো ঝড় বৃষ্টি আমাদের গরিবের পেট মারতে পারবে না। তোদের দুইজনের মুখের দিকে তাকালে আজকে আমার বুকটা শান্তিতে ভরে যায়, অথচ কয়েকদিন আগের এমন এক বৃষ্টিতে আমি ক্ষেতের আলে বসে কাঁদছিলাম। সেই কান্নার দিন এবার শেষ হয়েছে গো। আমাদের উঠোনের ওই গাছগুলো এখন শক্ত খুঁটির মতো দাঁড়িয়ে এই প্রবল বৃষ্টিকে বুড়ো আঙুল দেখাচ্ছে। আর এই বৃষ্টির জলেই তো গাছের গোড়াগুলো আরো তাজা হয়ে উঠবে গো দাদা। কাল সকালে দেখবে আরো কত নতুন ফুল ফুটেছে গাছে। ওপরওয়ালার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তিনি তোদের মতো এক বুদ্ধিমতী আর সাহসী দুটো মানুষকে আমার এই সংসারে পাঠিয়েছেন। শুধু ওপরওয়ালার দোহাই দিলে হবে না, আসল জাদুটা তো আমাদের মালার হাতের। ও যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিত, তবে আজ আমরা কোথায় ভেসে যেতাম বলো তো? তোমরা আমাকে আর অত মাথায় তুলো না তো। এখন চলো, বৃষ্টির ঠান্ডা হাওয়া দিচ্ছে, ঘরে গিয়ে রাতের আলু ভাতে আর গরম ভাতের থালাটা সাজিয়ে ফেলি। কি সুন্দর বৃষ্টির ছাঁট আসছে রে মালা। এই মেঘলা দিনে উনুনের ওপর গোবিন্দভোগ চাল আর সোনামুগ ডালের খিচুড়ির যা গন্ধ বেরোচ্ছে না, আমার নিজেরই এখন খিদে পেয়ে যাচ্ছে। ঠিক বলেছ গো বৌদি, এই বাদল দিনে গরম খিচুড়ির সাথে যদি মচমচে বেগুন ভাজি না থাকে, তবে কি আর খাওয়াটা জমে? দেখো তো বেগুনগুলো কেমন চাক চাক করে কেটেছি। বাহ, একেবারে নিখুঁত গোল হয়েছে রে। নে, আর দেরি করিস না, কলার ভেলায় রাখা বেগুনগুলোর গায়ে ভালো করে হলুদ, নুন আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নে। এই নুন হলুদটা মাখিয়ে মিনিট 5 রেখে দি বৌদি, তাহলে বেগুনের ভেতরের জলটা মরে যাবে আর ভাজার সময় তেলও কম টানবে। তোর এই রান্না বান্নার হাত আর বুদ্ধি দেখে তো আমি অবাক হয়ে যাই রে। কড়াইয়ের তেলটা গরম হতে হতেই তুই বেগুনের চাকগুলো একে একে তেলের ওপর ছেড়ে দে। তেল থেকে ধোঁয়া উঠছে বৌদি, এই আমি প্রথম চালের 4টে বেগুন ভাজি কড়াইতে ছাড়লাম।
একটু ধিমে আঁচে লাল লাল করে ভাজিস বোন। ওপরটা যেন মচমচে হয় আর ভেতরটা একেবারে মাখনের মতো গলে যায়। তোর দাদা কিন্তু এমন ভাজিই পছন্দ করে। কোনো চিন্তা করো না বৌদি, দাদাকে আজকে এমন তৃপ্তি করে খাওয়াবো না যে ও ক্ষেতের বেগুনের দুঃখ একেবারে ভুলেই যাবে। ওহ মায়া, হে বৃষ্টির দিনে এমন অমৃত আমি জীবনেও খাইনি রে। বেগুনের চাকভাজিটা মুখে দিতেই একেবারে মিলিয়ে গেল। তুমি তো শুধু খেয়েই খালাস গো। এই বেগুনের পেছনে কার অবদান সবচেয়ে বেশি তাকে একবারও জিজ্ঞেস করলে না? মালা, তোর এই ক্ষুরোধার বুদ্ধি আর অক্লান্ত কষ্টের জন্য আজকে আমাদের এই ভাঙা সংসারের অভাব চিরতরে চলে গেছে রে বোন। তুই আমাদের এক্কেবারে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচালি। দাদা, তুমি এভাবে হাত ধরে কেঁদো না তো। আমি তো শুধু আমাদের পরিবারটাকে বাঁচাতে চেয়েছিলাম। নিজের উঠোনে পরিশ্রম করতে কারই বা কষ্ট হয় বলো? এইটুকু কষ্ট করা কোনো ব্যাপার নয় দাদা, আর কষ্ট তো তোমরাই বেশি করেছো। তুই যদি সেদিন ওই দুর্যোগের রাতে ক্ষেতের মরা গাছ দেখে আমার মতো ভেঙে পড়তিস, তবে আজকে আমরা এই বৃষ্টির রাতে হয়তো না খেয়ে উপোস করে কাটাতাম। ঠিকই বলেছো গো। আমাদের মালার হাতের ছোঁয়ায় আর লক্ষ্মী পায়েই আজ আমাদের ঘরে থলে ভর্তি টাকা এসেছে আর পেটে এমন রাজভোগ জুটেছে। ওপরওয়ালা যেন প্রতিটা ঘরে তোমাদের মতো এমন গুণবতী বোন আর বউ দেয় রে। আজ থেকে আমি আর কোনো দিন তোকে আম কুড়াতে যাওয়ার জন্য বকা দেব না। তোরা দুজন আমাদের ঘরের মাথা হয়ে থাকবি। মেয়ে বলে কখনো তোদের অবহেলা করব না। দাদা, আমরা পেট ভরে শান্তিতে খাচ্ছি, এই দৃশ্যটা দেখতে পাওয়াই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। এমনটা যেন সারা জীবন থাকে। সত্যি রে বোন, আজকে থেকে আমাদের সুদিন শুরু হলো। নে মায়া, মালাকে আরো দুটো বেগুনের চাক ভাজি দে। আজকে আমরা সবাই মিলে পেট পুড়ে উৎসব করব।